আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ওয়ান শট ক্লাসে। আজকে আমরা পড়ব অর্থনীতি প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তা হচ্ছে অধ্যায় 6 মূলধন। এই চ্যাপ্টারটা খুবই ছোট্ট একটা অধ্যায়, আমরা খুবই সুন্দর করে এই এমসিকিউগুলো পড়লে আশা করছি তোমাদের এই চ্যাপ্টার এমসিকিউ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। সব এমসিকিউ আমরা এখানে কভার করে ফেলেছি। সো চলো শুরু করা যাক আজকের লেসন। আমাদের প্রথম যে এমসিকিউ তা হচ্ছে উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহার হয় বা ব্যবহৃত হয় তাকে আমরা কি বলে। হ্যাঁ, আমরা জানি যে মূলধন মানে কি। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ। কি বলছি বলো? মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর বা বেশি পরিমাণ উৎপাদনে ব্যবহৃত হয়, তাকেই মূলত আমরা মূলধন বলে থাকি। তাহলে উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তা হচ্ছে আমরা বলবো মূলধন। কেমন? তাহলে আনসার হবে 3 মূলধন। ওকে, তারপর আসো পরবর্তী এমসিকিউতে। 2 নম্বর এমসিকিউ বলছে মূলধন কি। মূলধন কি বলছে? উৎপাদিত উপাদান। একটু আগে আমি বলেছি যে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ, তাই না? তাহলে উৎপাদিত উপাদান, তা বলছে ভোগের ব্যবহৃত উপাদান, সঞ্চয় গঠনের উপাদান, প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদান। উত্তর হচ্ছে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে 1 নম্বর হবে উৎপাদনের উৎপাদিত উপাদান, এটা হচ্ছে মূলধন আমরা বলবো। হ্যাঁ, আনসার 1। 3 নম্বর প্রশ্ন, কোনটি মূলধনের বৈশিষ্ট্য? মূলধনের বৈশিষ্ট্য কোনটা? 1 নম্বর সক্রিয়, নিজে নিজে কাজ করতে পারে না। শ্রম, নিজে নিজে কাজ করতে পারে। কেমন? তারপর হচ্ছে গতিহীন, এটার গতিহীন কিনা। মূলধনকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। হ্যাঁ, গতিশীল উপাদান। তারপর হচ্ছে গতিহীন হবে না। তারপর উৎপাদনশীল, হ্যাঁ মূলধন দিয়ে আমরা কোনো কিছু উৎপাদন করতে পারি, এটা বলা যেতে পারে। চিরস্থায়ী না, মূলধন চিরস্থায়ী থাকে না। আচ্ছা হচ্ছে উৎপাদনশীল বলতে পারি, মূলধন দিয়ে আমরা কোনো কিছু উৎপাদন করতে পারি। হ্যাঁ, তাহলে আনসার হবে 3। চলে আসি পরবর্তী এমসিকিউ। বলছে একক ফার্ম হতে অন্য ফার্মে, মানে এক ফার্ম হতে অন্য ফার্মে মূলধন স্থানান্তরিত হলে তাকে আমরা কি বলি? এক ফার্ম থেকে অন্য ফার্মে যখন মূলধন স্থানান্তরিত হয় সেটাকে আমরা মূলধনের গতিশীলতা বলি, মূলধনের গঠন বলি, মূলধনের চাহিদা বলি, মূলধনের যোগান বলি। উত্তর হচ্ছে মূলধনের গতিশীলতা। মূলধনের গতিশীলতা মানে হচ্ছে এক ফার্ম থেকে অন্য ফার্মে, এক শিল্প থেকে অন্য শিল্পে, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে, এক দেশ থেকে অন্য দেশে যখন মূলধন ট্রান্সফার হয় যাই, সেটাকে আমরা বলি যে মূলধনের গতিশীলতা। তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে 1 নম্বরটা। এরপর 5 নম্বর বুঝতে, বঙ্গবন্ধু সেতু কোন ধরনের মূলধনের অন্তর্গত? বঙ্গবন্ধু সেতু এটা কোন ধরনের মূলধনের অন্তর্গত? একটা বলছে ভাসমান, চলতি, নিমজ্জিত, স্থায়ী। আচ্ছা, এটা আনসার সহজ চলে আসছে না। এটা আনসার হচ্ছে স্থায়ী মূলধন। হ্যাঁ, আনসার কি হবে যে বঙ্গবন্ধু সেতু কোন ধরনের মূলধন? আনসার হচ্ছে স্থায়ী মূলধন। নিমজ্জিত হবে না, তারপর হচ্ছে চলতি হবে না, ভাসমান হবে না, হচ্ছে স্থায়ী মূলধন আমরা বলতে পারি। বঙ্গবন্ধু সেতু কোন ধরনের মূলধনের অন্তর্গত? আনসার হবে স্থায়ী মূলধন একটা। তারপর চলে আসি, ও এখানে আনসার কেমন থেকে গেছে, এটা সরি এই দুটো আনসার থেকে গেছে। যাই হোক, এটা আনসার হচ্ছে মূলধন উৎপাদিত উপাদান। এটা কে বলেছে? হচ্ছে বোয়ার্ক। হ্যাঁ, তো বোয়ার্ক উনি হচ্ছে একজন কি অনেক মানে কি বলবো যে গুরুত্বপূর্ণ বা বলতে পারে যে অনেক উল্লেখযোগ্য একজন অর্থনীতিবিদ। তিনিই বলেছেন যে মূলধন উৎপাদিত অংশ। ঠিক আছে, তাহলে আনসার হবে বোয়ার্ক। ওকে, এটা আনসার, রাইট আনসার। এর বলছে যে মূলধন একাধিক উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে আমরা কোন ধরনের মূলধন বলে থাকি? যেই মূলধন একাধিক উৎপাদন কাজে ব্যবহার করা যায় তাকে আমরা বলে থাকি ভোগ, উৎপাদক, নিমজ্জমান, ভাসমান। উত্তর হচ্ছে ভাসমান মূলধন। যেই মূলধনটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে, যেমন ধরো বিদ্যুৎ একটা ভাসমান মূলধন। তোমার ভাসমান মূলধন হিসেবে কাজ করতে পারে, তুমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবে এটাকে। কিন্তু আমি যদি বলি রেল ইঞ্জিন, সেটা কিন্তু একটা কি ভাসমান মূলধন, এটা হচ্ছে নিমজ্জিত মূলধন। এই রেল ইঞ্জিনের কাজ হচ্ছে শুধু রেলগাড়ি টানা, অন্য কোনো কাজে সেটা ব্যবহার করা যায় না। তাহলে আনসার হচ্ছে ভাসমান মূলধন হবে। পরবর্তী কোশ্চেন বলছে নিমজ্জমান মূলধন কোনটি? নিমজ্জমান মূলধন কোনটি? একটা নির্দিষ্ট জায়গায় সেটা ইউজ হয়, যেমন বস্ত্র বা বাড়ি, এটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, পারপাসে অফিসের জন্য করতে পারি, বাসায় থাকার জন্য করতে পারি, অন্যান্য কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। কয়লা বা বিদ্যুৎ, এটা হচ্ছে ভাসমান মূলধন। কয়লা বিদ্যুৎ, কাঁচামাল, এটাও এক ধরনের ভাসমান মূলধন। তারপর হচ্ছে সেলাই মেশিন, রেলপথ, রেল ইঞ্জিন। উত্তর হচ্ছে এটা রেলপথ, রেল ইঞ্জিন, সেলাই মেশিন, এগুলো হচ্ছে কাজে কি করা? সেলাই করা, অন্য কোনো কাজ নাই। রেলপথের কাজ কি? শুধু রেলগাড়ি চলবে, এখানে কোনো অন্য গাড়ি চলতে পারে না। তাহলে আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে 4 নম্বর। এরপর বলছে যে জনাব কামাল একজন কৃষক, কৃষিকাজ করার জন্য তিনি নাঙ্গল ব্যবহার করেন। জনাব কামালের জন্য তার নাঙ্গলটি কোন ধরনের মূলধন? নাঙ্গল ব্যবহার করে তিনি। হ্যাঁ, তাহলে কোন ধরনের মূলধন? চলতি মূলধন, স্থায়ী মূলধন, ভাসমান মূলধন, নিমজ্জমান মূলধন। উত্তর হচ্ছে জনাব কামালের জন্য, তার জন্য এই যে নাঙ্গলটা সেটা হচ্ছে নিমজ্জমান মূলধন। নাঙ্গলের কাজ কি? শুধু নাঙ্গলের কাজ হচ্ছে কি করা? শুধুমাত্র মাটি কি করা? খনন করা, তাই না? মাটি চাষ দেওয়া,
এটা ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না সে, তাই এটাকে আমরা কি বলছি, নিমজ্জমান বলছি। হ্যাঁ, এটা এক ধরনের আবার স্থায়ী মূলধনের মধ্যে পড়বে, কারণ হচ্ছে এইটা একবার ব্যবহার করছো, একবার কিনছো তুমি, অনেকবার ব্যবহার করা যেতে পারে। তবে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই অপশনগুলোর মধ্যে মোর অ্যাপ্রোপ্রিয়েট আমরা নিমজ্জমান বলতে পারি। হ্যাঁ, এটা অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না বিধায় আঙুলটা, সেজন্য। তারপর হচ্ছে জনাব আসলাম একজন ব্যবসায়ী, ব্যবসার উদ্দেশ্যে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় মূলধন সামগ্রী স্থানান্তর করেন। জনাব আসলামের মূলধন সামগ্রী স্থানান্তরে কোন ধরনের গতিশীলতা? দেখো, তিনি কি হচ্ছে একজন ব্যবসায়ী, তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় মূলধন নিয়ে গেছে, তাহলে এটা কোন ধরনের হবে, কোন ধরনের গতিশীলতা হবে? মূলধনে ভৌগোলিক গতিশীলতা। কেমন? এক জায়গা থেকে অন্য জায়গায় যখন মূলধনটা নিয়ে যাওয়া হয় এটাকে বলা হয় ভৌগোলিক গতিশীলতা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা আমরা বলবো। শিল্প হচ্ছে এক শিল্প থেকে অন্য শিল্পে নিয়ে গেলে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে নিচের কোনটি চলতি মূলধনের পর্যায়ভুক্ত? চলতি মূলধন কোনটা বলছে? সমুদ্রগামী জাহাজ, এটা একটা চলতি মূলধন হইতে পারে কিনা? তারপর হচ্ছে দালান কোটা, চলতি মূলধন। কাঁচামাল, বঙ্গবন্ধু বহুমুখী সেতু, উত্তর হচ্ছে চলতি মূলধন হবে কাঁচামালটা। এটা একটা স্থায়ী মূলধন, দালান কোটা স্থায়ী মূলধন, সমুদ্রগামী জাহাজ এটা একটা স্থায়ী মূলধনের মধ্যে পড়বে। হ্যাঁ, তার আসতে হবে 3 নাম্বারটা। এ বলছে মূলধনের বৈশিষ্ট্য কোনটি? হ্যাঁ, মূলধনের বৈশিষ্ট্য কোনটা বলছে? 1 নাম্বার মূলধন প্রকৃতি প্রদত্ত ও উৎপাদনশীল। মূলধন প্রকৃতি প্রদত্ত না, মূলধন কিন্তু মানুষ সৃষ্ট। কেমন? তাহলে মূলধন মানব সৃষ্ট এবং পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা বলা যেতে পারে, রাইট আনসার বলা যেতে পারে। মূলধন জীবন্ত সত্তা না, মূলধন তো জীবন থাকে না। মূলধন উৎপাদন ক্ষেত্রে সকল উপকরণের সমানে না, এটা হচ্ছে সংগঠন করে থাকে। তাহলে আনসার হচ্ছে 2 নাম্বারটা, রাইট আনসার 2। তারপর চলে আসো মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে, মূলধন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে, এটা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কে, সেটা আমাদের বলতেছে। হ্যাঁ, তাহলে মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা হচ্ছে কি, আচ্ছা হচ্ছে আমাদের পর্যাপ্ত শক্তি এবং জ্বালানি সম্পদ, এগুলো হচ্ছে মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে কি করতে থাকে, সহযোগিতা করে থাকে। তাহলে আসতে হবে এটা, মূলধনের পর্যাপ্ত শক্তি এবং জ্বালানি সম্পদ থাকলে একটা দেশে, তাহলে মূলধন কি হয়, ট্রান্সফার হয় আর কি, এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার হয়। এটা আমরা বলতে পারি, এই মানে অপশনগুলোর প্রেক্ষিতে এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আমরা বলতে পারি। 14 নম্বর কোশ্চেন বলছে কোন উপাদানের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে থাকে? সেম টাইপের কোশ্চেন। তো এই ক্ষেত্রে এখানে বলছে উন্নত অবকাঠামো, তারপর হচ্ছে বদ্ধ অর্থনীতি, পর্যাপ্ত শক্তি সম্পদ এবং জ্বালানি, আঞ্চলিক সুসম্পর্ক। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা পর্যাপ্ত শক্তি সম্পদ এবং জ্বালানির উপর কিন্তু অনেক সময় কি করে, মূলধনের গতিশীলতা নির্ভর করে, সেটা আমরা বলছি। তার চেয়ে বেশি যেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট এই অপশনগুলোর ক্ষেত্রে, সেটা আমরা বলতে পারি যে আঞ্চলিক সুসম্পর্ক থাকতে হবে। একটা দেশের সাথে একটা দেশের, একটা অঞ্চলের সাথে একটা অঞ্চলের যদি আঞ্চলিক সুসম্পর্ক থাকে, তখন এক দেশ থেকে অন্য দেশে বা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মূলধনটা গতিশীল হয়। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আসতে হবে 4 নাম্বারটা। হ্যাঁ, তারপরটা আমরা বলি। এর পরবর্তী কোশ্চেন বলছে আমাদেরকে মূলধন যোগানের উৎস কয়টি? সো চলো দেখো, মূলধন যোগানের উৎস হচ্ছে মূলত মূলধনের যোগান দিয়ে পেয়ে থাকে আমরা 2টা উৎস থেকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। আনসার হচ্ছে 2টা, বা অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বলতে পারো। তাহলে আনসার হচ্ছে 2টা। তারপর আসে ঢাকার ব্যবসায়ী তার গার্মেন্টস কারখানা চট্টগ্রামে স্থানান্তর করলে এই ক্ষেত্রে কোন ধরনের মূলধন গতিশীলতা? সেম কোয়েশ্চেন একটু আগে যেটা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে এটাকে আমরা বলবো যে আন্তর্জাতিক অভ্যন্তরীণ স্তর শিল্প। ও আচ্ছা, এখানে অপশনগুলো একটু ভিন্ন ভিন্ন আছে। তো আনসার হচ্ছে আমরা এটাকে অভ্যন্তরীণ বলতে পারি, অভ্যন্তরীণ শিল্পের মাধ্যমে হচ্ছে, বা অভ্যন্তরীণ মূলধনের গতিশীলতা বলতে। হ্যাঁ, এটা হচ্ছে ভৌগোলিক, তবে ভৌগোলিক আনসার থাকলে সেটা সবচেয়ে বেশি হইতো, তবে সে যদি সেটা নাই। ভৌগোলিকের মধ্যে 2টা হচ্ছে, একটা আন্তর্জাতিক, একটা অভ্যন্তরীণ। একটা দেশের ভিতরে হলে অভ্যন্তরীণ, একটা দেশের সাথে অন্য দেশের বাইরের দেশের সাথে যদি হয়, একটা দেশ থেকে অন্য দেশে যদি হয়, তখন আমরা আন্তর্জাতিক বলে থাকি। হ্যাঁ, এরপর 17 নম্বর কোশ্চেন বলছে মূলধনের স্থানান্তর হলো। হ্যাঁ, মূলধনের স্থানান্তর কখন হয়? মূলধনের যোগান, মূলধনের বৃদ্ধি, মূলধনের হ্রাস, মূলধনের গতিশীলতা। তাহলে মূলধনের স্থানান্তরকে আমরা কি বলতে পারি? মূলধনের গতিশীলতা বলতে পারি। মূলধন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সেটাকে আমরা মূলধনের গতিশীলতা বলে থাকি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রাইট আনসার। 18 নম্বর কোশ্চেন আমাদেরকে বলছে যে মূলধন হলো অতীত সঞ্চয়ের ফল। হ্যাঁ, তুমি অতীতে যদি সঞ্চয় করো টাকা পয়সা, তাহলে তোমার মূলধন হবে, এটা রাইট আনসার বলতে পারি। সক্রিয় উপাদান, এটা বলতে পারি যে মূলধন হচ্ছে একটা সক্রিয়, না এটা বলা যাবে না, মূলধন কিন্তু নিজে নিজে কাজ করতে পারে না। বুঝছো? তারপর উৎপাদনশীল উপাদান, এটা বলা যেতে পারে। তাহলে আনসার হবে 1 এবং 3। ঠিক আছে, রাইট আনসার কি হবে? 1 এবং 3 হবে। ওকে, এর পরবর্তী বলছে মূলধনের গতিশীলতার কারণে, মানে মূলধনের যে গতিশীলতা তার কারণে কি হয়? 1 নম্বর বিনিয়োগ বাড়ে। হ্যাঁ, হতে পারে বিনিয়োগ বাড়তে পারে মূলধন গতিশীল হলে। আঞ্চলিক বৈষম্য কমে, আঞ্চলিক বৈষম্য কমে, এটা বলা যেতে পারে। দেখা যাবে যে অঞ্চলগুলো অনুন্নত সেখানে উন্নত হইতে পারে মূলধন গতিশীলতার মাধ্যমে। শ্রমের চাহিদা বাড়ে। হ্যাঁ, মূলধন গতিশীলতা বাড়লে শ্রমের চাহিদা বাড়তে পারে, যেখানে মূলধন বেশি ট্রান্সফার হবে সেখানে শ্রমের চাহিদা ক্রিয়েট হইতে পারে। তাহলে আনসার আমরা 1, 2, 3 তিনটাই আমরা বলতে পারি। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন বলছে সমাজের মানুষের সঞ্চয়ের হার কম হওয়ার কারণ কি? আমাদের দেশের
মানুষের বা সমাজের মানুষের সঞ্চয় কেন কম হয়? এক হচ্ছে স্বল্প আয়, হ্যাঁ ইনকাম কম হলে সঞ্চয় কম হবে স্বাভাবিক। পারিবারিক স্নেহ মমতা, দেখো পারিবারিক স্নেহ মমতা যদি থাকে তাহলে ভালো, তাহলে সঞ্চয় বেশি হয়। এখানে আমাদের প্রশ্নটা ছিল মানুষের সঞ্চয় কম হয় কেন? তো পারিবারিক স্নেহ মমতা যদি থাকে তাহলে তো সঞ্চয় বাড়বে, কমার তো কথা না। হ্যাঁ এখানে বলছে কেন কম হয়, তাহলে এটার কারণে কম হয়, এটার কারণে বাড়ে যে। তারপর দরিদ্রতার কারণে কমতে পারে, দরিদ্রতার কারণে আমাদের শ্রমের কি হতে পারে যে মূলধন গঠন কম হইতে পারে বা সঞ্চয় কম হইতে পারে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার কি হবে? আনসার হচ্ছে আমাদের 1 ও 3 হবে। হ্যাঁ, এরপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে যে চলতি মূলধনের বৈশিষ্ট্য। আমাদের যে চলতি মূলধন তার বৈশিষ্ট্য কি? চলতি মূলধন বৈশিষ্ট্য হচ্ছে এই মূলধন একবার ব্যবহার করা হয়, হ্যাঁ একবার ব্যবহার করে এটা নিঃশেষ হয়ে যায় চলতি মূলধন। এই মূলধন ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়, এটা ঠিক আছে। এই মূলধন ব্যবহারের ফলে রূপগত পরিবর্তন হয়। আচ্ছা, রূপগত পরিবর্তন আমরা এটা বলা যেতেও পারে না যেতে পারে, তো সেক্ষেত্রে আমরা রাইট আনসার কোনটা দিব? আনসার হচ্ছে 1 ও 3। মূলধন ব্যবহার নিঃশেষ হয়ে যায়। ও নিঃশেষ হয়ে যায় না বলছে, সরি 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 আমার ভুল হয়েছে, আমার পড়তে ভুল হয়েছে। নিঃশেষ হয়ে যায় না বলছে, যায়, নিঃশেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা তো হবে না, এটা যেহেতু হবে না তার মানে অবশ্যই 1 ও 3 হবে, 3 হবে, যেহেতু মাঝখানটা হচ্ছে না। তার রাইট আনসার হবে 1 ও 3। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বলছে মূলধন গঠন নির্ভর করে, আমাদের যে মূলধন গঠন সেটা কিসের উপর নির্ভর করে? সঞ্চয় সামর্থ্যের উপর, সুদের হারের উপর? হ্যাঁ বলতে পারে, সঞ্চয় সামর্থ্য থাকলে মূলধন গঠন বেশি হবে। সঞ্চয় ইচ্ছার উপর ডিপেন্ড করে, হ্যাঁ সঞ্চয় ইচ্ছার উপর অনেক সময় মূলধন গঠন হইতে পারে। সঞ্চয় ইচ্ছা না থাকলে তখন তো মূলধন হবে না, সঞ্চয় হবে না। তারপর হচ্ছে বিনিয়োগের সুযোগ সুবিধার উপর ডিপেন্ড করে, যে দেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নাই সে দেশে মূলধন গঠন হবে না। যেমন একটা সমাজতান্ত্রিক দেশ, যে দেশে মূলত সকল সম্পদের মালিক থাকে সরকার, সে দেশগুলোতে কিন্তু তুমি কি দেখতে পাবা না যে মূলধন গঠন সেখানে বেশি হবে না বা সেখানে মানুষ বেশি সঞ্চয় করবে না, কারণ সেখানে তো কোনো ব্যক্তিগত সম্পদ থাকতে পারবে না, সকল সম্পদের মালিক হবে রাষ্ট্র। তাহলে কোনো মানুষ কি করবে না? সঞ্চয় করবে না। ঠিক আছে, যেহেতু সকল কিছুর মালিককে সরকার, সেজন্য। তাহলে আমরা বলতে পারি আনসার হবে 1, 2, 3 তিনটাই হবে। ওকে, তারপর হচ্ছে অতীন বলছে অমিত সাহেব ব্যবসার জন্য 10,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। আচ্ছা, একটা মেশিন কিনছে, মেশিনের জন্য সংস্থাপন খরচ করেন আরো 2,000 টাকা, ভালো কথা। এরপর 5,000 টাকা কাঁচামাল ক্রয় করে তিনি উৎপাদন কাজ শুরু করেন। আচ্ছা, তাহলে বলছে অমিত সাহেবের ব্যবহৃত চলতি মূলধন কত? বলছে চলতি মূলধন কত, মনে রাখবা। দেখো, যখন কোন একটা স্থায়ী সম্পদ কিনে নিয়ে আসছে তার সাথে যে খরচগুলো হয় ক্রয় সম্পর্কিত, যেমন ক্রয় পরিবহন হতে পারে বা সংস্থাপন হতে পারে। মনে করো একটা যন্ত্রপাতি কিনে নিয়ে আসছি, সেটা তার মেশিনটা উৎপাদন শুরু করে দিবে না, সেটাকে একটা ইনস্টলেশন খরচ করতে হয়। হ্যাঁ, মানে আমার ফ্যাক্টরি জেনে এটা ইনস্টল করতে হবে, এটার জন্য আমার একটা খরচ হয়। সেইটাকেও ওই সম্পদের মূল্য দ্বারা ডেবিট করতে হয়। যখন আমরা অ্যাকাউন্টিং এ পড়ি যে যখন একটা স্থায়ী সম্পদ কিনে নিয়ে আসছে, তখন এখানে বলছে একটা মেশিন কিনছে, মনে করো যন্ত্রপাতি কিনছে, একটা কি কিনছে? একটা যন্ত্রপাতি। অথবা মেশিন বললে মেশিন বলতে পারি আমরা, মেশিন হিসাব ডেবিট। মেশিন হিসাব ডেবিট হচ্ছে কত টাকা আসবে জানো? স্থায়ী সম্পদ কিনলে তার সাথে ক্রয় সম্পর্কিত কোনো খরচ হলে সেটা টোটাল মূল্যকে বলা হয় যে সেই ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদ বৃদ্ধি পাইছে 12,000 টাকা। হ্যাঁ, নগদান হিসাব ক্রেডিট 12,000 টাকা, বুঝছো? এবার আমরা মূলত কি করে থাকি, অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা মূলত এভাবে লিখে থাকি। ঠিক আছে, মূলত কোন একটা স্থায়ী সম্পদ কিনলে তার সাথে ক্রয় সম্পর্কিত যে খরচ হয় সেটাকে মূলত ওই স্থায়ী সম্পদের মূল্য বৃদ্ধি করে দেওয়া হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেইভাবে যদি বলি তাহলে স্থায়ী সম্পদ হচ্ছে, এখানে স্থায়ী মূলধন হচ্ছে টোটাল 12,000 টাকা। আর চলতি মূলধন কোনটা? যেটা কাঁচামাল কিনছে, 5,000 টাকা কাঁচামাল কিনছে, সেটা আবার কিনতে হবে পরবর্তীবার উৎপাদনের জন্য। কিন্তু যন্ত্রপাতিটা একবার কিনছে, সেটা বারবার সে ব্যবহার করতে পারবে, উৎপাদন কাজে ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে স্থায়ী মূলধন। ওকে, তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে আমাদের চলতি মূলধন কোনটা জিজ্ঞেস করছে, তাহলে 5,000 টাকা, সেটা হচ্ছে চলতি মূলধন আমরা বলবো। বলছে উদ্দীপকে বর্ণিত 5,000 টাকা ব্যয় কোন ধরনের মূলধন? আমরা তো অলরেডি বলে ফেলছি 5,000 টাকা ব্যয়টা হচ্ছে একটা চলতি মূলধন। হ্যাঁ, তাহলে ভাসমান, সামাজিক, প্রকৃত, ঘূর্ণায়মান। ও আচ্ছা, এখানে অন্য অপশন দিছে। তাহলে চলতি মূলধনের পাশাপাশি সেটাকে আবার আরেকটা মূলধন বলা হয়, যেটাকে বলা হয় ঘূর্ণায়মান মূলধন। ঘূর্ণায়মান মূলধন হচ্ছে যেটা তোমাকে একটা নির্দিষ্ট পিরিয়ড পরপর করতে থাকতে হবে বা বারবার করতে থাকতে হবে। যেমন কাঁচামাল যেটা কিনছে সেটা দেখা যাবে একবার সেই উৎপাদন কাজে ব্যবহার করে ফেললে আবার তাকে পরবর্তীকাল উৎপাদনের জন্য আবার কিনতে হবে। হ্যাঁ, কাঁচামাল ক্রয়টা আর কি। তাহলে আনসার হবে কোনটা? ঘূর্ণায়মান মূলধন। এর বলতে বলছে নিচের কোনটি পড়ে, নিচের উদ্দীপকটি পড়া এবং আমাদের কোশ্চেনগুলো উত্তর দাও। ঠিক আছে, 25 এবং 26 নাম্বার হবে আর কি। তো প্রশ্ন হচ্ছে, প্রশ্ন আমরা একটু দেখি। বলছে ফারজানা আক্তার বাবার কাছ থেকে 80 টাকা নিয়ে একটি মুরগির খামারে স্থাপন করেন। বাবার কাছ থেকে টাকা নিয়ে ফারজানা একটা মুরগির খামারে স্থাপন করছে 80,000 টাকা দিয়ে। 1 বছর পর মোট মূলধন
কত হচ্ছে 80,000 থেকে 1 লক্ষ টাকা হলো। নতুন করে খামারে পাত্র ক্রয় করেন 8,000 টাকা। আচ্ছা, আমাদের এখান থেকে প্রশ্ন হচ্ছে বলছে উদ্দীপকের ফারজানার বার্ষিক নিট মূলধন গঠনের পরিমাণ, নিট মূলধন গঠনের পরিমাণ বলছে। আচ্ছা মনে রাখবা, নিট মূলধন গঠনের পরিমাণ যদি বলে, মূলধন গঠনের বা মূল্য গঠনের পরিমাণ, হ্যাঁ মূলধন গঠনের পরিমাণ যদি বলে, তাহলে কাজ কি জানো? কাজ হচ্ছে তুমি যেটা করবা, তুমি দেখবা যে তুমি দেখবা যে হচ্ছে বর্তমানে মূলধন কত আছে, আগে কত ছিল, এখন কত আছে, এখন আছে 1 লক্ষ, তাহলে 1 লক্ষ লিখলা। আগে কত ছিল, আগে হচ্ছে 80,000 ছিল, 80,000টা লিখলা। তাহলে মূলত মূলধন গঠন বের হবে। নিট মূলধন গঠনের জন্য তোমাকে যেটা করতে হবে, এখান থেকে খরচটা বাদ দিতে হবে। তাহলে এখান থেকে খরচটা বাদ দিবা, 8,000 টাকাটা বাদ দিবা। তাহলে আনসার হবে 1 লক্ষ থেকে 88 বাদ দিবা, তাহলে আনসার হচ্ছে 12,000 টাকা। এটা হচ্ছে নিট মূলধন গঠনের পরিমাণ। কিন্তু যদি বলতো মূলধন গঠনের হার কত, হার, তখন যেটা করতে হবে ওই 12,000কে, এই 12,000 যেটা আছে নিট মূলধন গঠনের পরিমাণ, এটাকে তোমাকে ভাগ করতে হবে কি দিয়ে? প্রাথমিক যে মূলধন ছিল সেই মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে বের হয়ে যাবে, মূলধন গঠনের হার বের হয়ে যাবে। হ্যাঁ, ওটা করতে হয়। আচ্ছা, ওটা আমাদের এখানে দেয় নাই, যাই হোক। তাহলে আমাদের আসতে হবে 12,000। পরবর্তী কোশ্চেন, বাংলাদেশের অর্থনীতিতে ফারজানার উদ্যোগ সরাসরি প্রভাব ফেলবে। সরাসরি কোথায় প্রভাব ফেলবে? ফারজানা এখানে কি হচ্ছে, এখানে সে কি করলো, সে একটা হচ্ছে খামার দিছে, হ্যাঁ ফার্স্টটা মুরগি খামার দিচ্ছে। তাহলে বাংলাদেশে কোথায় অন্তর্ভুক্ত হবে? জাতীয় আয়তে বৃদ্ধি পাবে অবশ্যই। বেকারত্ব দূর করবে, হ্যাঁ বেকারত্ব দূর করবে, যেহেতু সে খামার দিচ্ছে, সে খামারের লোক লাগবে, বেকারত্ব দূর হবে। মজুরি বৃদ্ধিতে, না মজুরি তো বৃদ্ধি পাবে না। মজুরি কেন বৃদ্ধি পাবে? তার ব্যবসা দিচ্ছে কি, তার জন্য কি মজুরি বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে না, আনসার হবে 1 ও 2। তার পরবর্তী কোশ্চেন যদি বলি, বসে 27-28 প্রশ্ন উত্তর দিতে। এক্স দেশের সরকার 2015-16 অর্থ বছরে বিভিন্ন বিনিয়োগ বান্ধব কর্মসূচি বাস্তবায়নের ফলে পূর্ববর্তী বছরে মজুদের মূলধনের পরিমাণ ছিল 40,000 কোটি টাকা হতে 35,000 কোটি টাকা উন্নীত হয়, অর্থাৎ 40 থেকে 35,000 কোটি টাকা উন্নীত হয়েছে মূলধনের পরিমাণ। হ্যাঁ, বলছে ওয়াই দেশের বার্ষিক মূলধন গঠনের হার 22%। আচ্ছা, আবার বলে দিচ্ছে আরেকটা দেশ বলছে, এক্স দেশের ক্ষেত্রে বলছে 40 থেকে 45 হয়েছে, আবার ওয়াই দেশের ক্ষেত্রে বলছে মূলধন গঠনের হার 22% বলছে। জাস্ট এটা কিন্তু অন্য দেশ, হ্যাঁ এক্স দেশ একটা, ওয়াই দেশ কিন্তু অন্যটা। সেখানে আর্থসামাজিক অবকাঠামো এবং জনগণের জীবনযাত্রার মান, হ্যাঁ জীবনযাত্রার মান, এখানে একটু মনে হয় মিস্টেক হয়েছে, জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে এরকম বলতে পারো। আচ্ছা যাই হোক, বলছে এক্স দেশের অপেক্ষা, আচ্ছা জীবনযাত্রার মান এক্স দেশের অপেক্ষা উন্নত বলছে। এই এক্স দেশের তুলনায় ওয়াই দেশের জীবনযাত্রার মান উন্নত বলছে। আমি বলছে এক্স দেশের মূলধন গঠনের হার কত? এই এক্স দেশ উপরের দেশটা, সে দেশের মূলধন গঠনের হার কত? একটু আগে তোমাদেরকে আমি বলছি। আচ্ছা, সেই কোশ্চেন তাহলে আনসার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে মূলধন গঠনের হার, মূলধন আমরা লিখবো মূলধন গঠনের হার যদি আমরা বের করি তাহলে সেটা কেমন হবে? মূলধন গঠনের হার সমান আমরা বলতে পারি যে বর্তমানে কত মূলধন আছে? 45। হ্যাঁ, আগে কত ছিল? আগে ছিল 40। মনে রাখবা, বর্তমান থেকে আগেরটা বাদ দিবা। আমি জাস্ট এখানে এত হাজার কোটি টাকা, আমি জাস্ট ওই সংখ্যাটা লিখছি, 40,000 বা 50,000 কোটি টাকা, ওইটা না লিখলেও সমস্যা নেই, আমরা বুঝলে হয়েছে আনসার। হ্যাঁ, তাহলে 45 থেকে 40 বাদ দিব এবং পূর্ববর্তী বছরে যেটা ছিল, আগে যেটা ছিল সেটা দিয়ে ভাগ করবো, 100 দিয়ে আমরা গুণ করবো পার্সেন্টেজ বের করার জন্য। হ্যাঁ, তাহলে আনসার হবে পরে 5 ডিভাইডেড বাই 40 ইন্টু কত হবে? 100 হবে। হ্যাঁ, তাহলে 5কে 40 দিয়ে ভাগ করো, 5কে 40 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আনসার বের হয়ে যাবে। আচ্ছা, আমি একটু দেখি আনসার কত হয়। আনসার আচ্ছা 12.5%, ঠিক আছে, এটা হইতে পারে। তোমরা ক্যালকুলেটর করে দেখো, 5কে তুমি হচ্ছে কত দিয়ে ভাগ করবে? 40 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে গুণ করবে, এটা আনসার আসবে 12.50। এ বলছে মূলধন গঠনের হার ওয়াই দেশের অধিক, মানে ওয়াই দেশের মূলধন হার গঠন কেন? দেখো এখানে বলছে 12.5%, এখানে কিন্তু ওয়াই দেশে কি ছিল? 22% ছিল। তো ওয়াই দেশে কেন অধিক হয়েছে মূলধন গঠনের হার? এক নম্বরে জনগণের ভোগ প্রবণতা কম, হ্যাঁ বলতে পারো। জনগণ যদি কম ভোগ করে তাহলে সঞ্চয় বেশি করে, অবশ্যই এক্ষেত্রে হইতে পারে। তারপর হচ্ছে পারিবারিক বন্ধন অত্যন্ত শক্তিশালী। দেখো পারিবারিক বন্ধন যদি শক্তিশালী হয় তাহলে সঞ্চয় বেশি করে মানুষ, বুঝছো? তাহলে এটাও হইতে পারে, হ্যাঁ সঞ্চয় বেশি করবে। তারপর হচ্ছে সুদের হার স্বল্প, না সুদের হার কম হলে মানুষ সঞ্চয় কম করবে, সুদের হার বেশি হলে তাহলে ঠিক ছিল। তাহলে আনসার হবে 1 ও 2 হবে আনসার। হ্যাঁ, এটা আনসার হবে 1 ও 2। তারপর হচ্ছে 29-30 নম্বর প্রশ্ন উত্তর দিব। বলছে বিপ্লব সাহেব 2 বছর ধরে দুবাই এই কাজ করেছেন, সেখান থেকে তিনি SMS এর মাধ্যমে বাংলাদেশের তার পরিবারের নিকট মুহূর্তের মধ্যে টাকা পাঠিয়ে থাকেন। বলছে বিপ্লব সাহেবের দুবাই গমন কোন ধরনের গতিশীলতা? দুবাই তিনি চলে গেছে, বাংলাদেশ থেকে দুবাই চলে গেছে, তাহলে এটা কোন ধরনের গতিশীলতা বলছে? এটা হচ্ছে পেশাগত, স্থলগত, শিল্পগত, ভৌগোলিক। আনসার হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, এক দেশ থেকে সে অন্য দেশে চলে গেছে। হ্যাঁ, তাহলে আনসার হবে কি? ভৌগোলিক গতিশীলতা।
এরপর বলছে বিপ্লব সাহেবের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, বিপ্লব সাহেবের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য বলছে, তার আয় বাংলাদেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। বিপ্লব সাহেব বাইরের দেশে চলে গেছে, তার আয় বাংলাদেশের জিডিপিতে আসবে না, জিডিপিতে আসবে না, বাংলাদেশের জিএনপিতে আসতে পারতো কিন্তু জিডিপিতে আসবে না, কারণ সে আমাদের দেশে উৎপাদন করতেছে না। জিডিপি মানে হচ্ছে একটা দেশের টেরিটরির মধ্যে যে পরিমাণ পণ্য উৎপাদন হয় সেটা দেশের মানুষ করবো, দেশের বাইরের মানুষ করুক। হ্যাঁ, তাহলে আসতে হবে যে বাংলাদেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, উত্তর হচ্ছে না, জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। তিনি মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করেছেন, হ্যাঁ হইতে পারে, মোবাইল ব্যাংকিং সে টাকা পাঠাইছে। তারপর যে তিনি আন্তর্জাতিক শ্রম বাজারে শ্রম প্রদান করে থাকেন, এটাও রাইট আছে, কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। কেমন, জিডিপির অন্তর্ভুক্ত হবে না, এটা এখানে ভুল করছে একটু, বাংলাদেশের অন্তর্ভুক্ত না, না বাংলাদেশের জিএনপি বলে ঠিক ছিল। এটা রাইট আনসার হচ্ছে এটা হবে 1 ও 3, সরি 2, 3 হবে 2, 3। কারণ হচ্ছে তার আয় বাংলাদেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, সে তো বাংলাদেশে উৎপাদন করছে না, সে তো বাইরের দেশে উৎপাদন করছে, সে দেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হবে যে দেশে সে কাজ করতেছে, 2 বছর ধরে 2 ভাবে কাজ করেন। তাহলে আনসার হবে 1 ও, এটা আনসার হবে 1 ও কি, সরি 2 ও 3 হবে। হ্যাঁ, 1 নাম্বারটা হবে না, ঠিক আছে। তো আমাদের এই চ্যাপ্টারটা এইটুকু পর্যন্ত। আমরা হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে, আর পড়ালেখা পেজে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পড়ালেখা পেজকে ফলো করে রাখবা ফেসবুকে, এবং হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই এই ভিডিও সম্পর্কে জানাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে অনলাইন ব্যাচ, সেই ব্যাচে তোমরা যারা ভর্তি হতে পারো, আমাদের ফোন নাম্বার হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা বিস্তারিত জেনে আমাদের সাথে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। এবং আমাদের অফলাইন ব্যাচ আছে চট্টগ্রাম চক বাজারে, যারা আমাদের চট্টগ্রাম চক বাজারের শিক্ষার্থী আছে তারা কিন্তু যুক্ত হতে পারে আমাদের সাথে অফলাইনে। সো আজকে ক্লাসটা এইটুকু পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।